ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর সেপ্টেম্বর মাসের ভৌতবিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার প্রশ্ন আর উত্তরগুলো দেখে নেব। তা চলো শুরু করা যাক। তা দেখো এক দাগে কী আছে, এক দাগে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর নির্বাচন করো। একে আছে দেখো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো। এখানে চারটি অপশান দেওয়া আছে। কতে আছে 4 গ্রাম পার মোল, খতে আছে 16 গ্রাম পার মোল, গতে আছে 32 গ্রাম পার মোল এবং ঘতে আছে 64 গ্রাম পার মোল। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই ঘ দাগেরটা, 64 গ্রাম পার মোল। কেন এটি হলো এখানে দেখো নিচে ব্যাখ্যা করা হয়েছে। এই নীল রঙের যে অংশটি এটি তোমাদের লেখার দরকার নেই, এটি শুধু বোঝার সুবিধার জন্য করে দেওয়া হয়েছে। তা বাষ্প ঘনত্ব সমান আমরা কি জানি? বাষ্প ঘনত্ব সমান গ্যাসের একটি অণুর ভর বাই যে গ্যাসের সাপেক্ষে বাষ্প ঘনত্ব বের করব সেই গ্যাসের একটি অণুর ভর। এখানে যেহেতু প্রশ্নে বলেছে যে আমরা অক্সিজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব বের করব, তাই এখানে একটি অক্সিজেন অণুর ভর। এবার বাষ্প ঘনত্ব কত বলা আছে? 2 বলা আছে, তাহলে বাষ্প ঘনত্ব জায়গায় আমরা এখানে 2 বসিয়ে দিলাম। গ্যাসের একটি অণুর ভরই হচ্ছে গ্যাসের আণবিক ভর, এটি আমরা উপরে লিখে নিলাম। এবার দেখো অক্সিজেনের একটি অণুর ভর হচ্ছে 32, সেটি আমরা জানি, এখানে আমরা 32 বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? যে গ্যাসের আণবিক ভর সমান 32 দুগুণে 64। ঠিক আছে, অতএব প্রদত্ত গ্যাসের গ্রাম আণবিক গুরুত্ব 64 গ্রাম পার মোল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা দেখো, 2 দাগে কি আছে? 1-2 আমরা দেখতে পাচ্ছি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় এখানে 4টি অপশান আছে। কতে আছে ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, ঘতে আছে ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে, গতে আছে অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, ঘতে আছে অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। এই 4টি অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই খ দাগেরটা, অর্থাৎ ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। এবার 1-3-এরটা লক্ষ্য করো। 1-3-এ কি আছে? 1-3-এ আমরা দেখতে পাচ্ছি 3 ওম ও 6 ওম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো। কতে আছে 9 ওম, খতে আছে 4 ওম, গতে আছে 2 ওম, ঘতে আছে 1 ওম। তা এটির সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এই গ দাগেরটা, অর্থাৎ 2 ওম। কেন এটি হলো দেখো এখানে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। তা আমরা ধরে নিয়েছি যে R1 সমান 3 ওম, R2 সমান 6 ওম, এবং ধরি এই R1 আর R2-র সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে R। তা আমরা জানি যখন সমান্তরাল সমবায়ে থাকে তখন তুল্য রোধ 1/R সমান কি হয়? রোধগুলোর পরপর 1/R1, 1/R2, 1/R3 এইভাবে যোগ হয়ে যেতে থাকে, তাই না? তা এখানে যেহেতু দুটো রোধ আছে 3 ওম আর 6 ওম, তাই আমরা R1 ও R2 লিখেছি। এবার দেখো এখানে আমরা মানগুলি বসিয়ে দিয়েছি। R1-এর জায়গায় 3 ওম, R2-র জায়গায় 6 ওম। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এই দুটো লসাগু করলে আমরা 6 পাচ্ছি, আর উপরে পাচ্ছি আমরা 2 + 3। অতএব 1/R1 সমান পেলাম আমরা 3-এর 6। এখানে কাটাকাটি করলে আমরা 1-এর 2 পাবো, অর্থাৎ 1/R সমান 1-এর 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? R সমান 2 ওম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো 2 দাগে কি আছে? 2 দাগে দেখতে পাচ্ছি একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। 2-1-এ আছে কোনো বস্তুকে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? আমাদের উত্তর হবে পটাশিয়াম অরো সায়ানাইড। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে সংকেতটা দিয়ে দেওয়া হয়েছে। এবার 2-2-এ দেখো কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটি ক্ষমতার একক? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিলোওয়াট। এই কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক। আর এদিকে কিলোওয়াট ঘন্টা হচ্ছে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎযন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হয় তাকে আমরা 1 কিলোওয়াট ঘন্টা বলি। অর্থাৎ ব্যবহারিক জীবনে যে তড়িৎ শক্তি ব্যয় করি তা কিলোওয়াট ঘন্টা এককে পরিমাপ করা হয়। কেমন? 2-3-এ কি আছে? 2-3-এ আমরা দেখতে পাচ্ছি ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা লেখো। এখানে আমরা উত্তর লিখেছি ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রের সাহায্যে এসির ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, কিন্তু ডিসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায় না।
এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কী আছে দেখো। 3 দাগে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1-এ আছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। তা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি হচ্ছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এটি লিখে তোমরা এরকম একটি ছবি দিয়ে দেবে অ্যাক্টিভিটি টাস্কের ক্ষেত্রে। কিন্তু পরীক্ষার সময় যদি তোমাদের ছবি আঁকতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা শুধু এইভাবে দাগ দিয়ে এই অভিমুখে লিখবে চৌম্বক ক্ষেত্র, নিচের দিকে লম্বা দাগ দিয়ে তোমরা লিখবে প্রবাহ এবং এই কোণাকোণে একটি দাগ দিয়ে তোমরা লিখবে পরিবাহী গতির অভিমুখ। এইরকম দাগ দিয়ে লিখে দিলেও চলবে। তোমরা যদি এই নিয়মটি আর এই ছবিটি এঁকে দাও তাহলে এই প্রশ্নের উত্তরটি কমপ্লিট হবে। এবার পরেরটা লক্ষ্য করো। 3-এর 2 কী আছে দেখো। 3-এর 2 আমরা দেখতে পাচ্ছি 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো। এখানে বলে দেওয়া আছে ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব 40, কার্বনের পারমাণবিক গুরুত্ব 12 এবং অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16। তাই এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা প্রথমে বিক্রিয়ার সমীকরণটি লিখে নিয়েছি। বিক্রিয়ায় লিখেছি যে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজনের ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। পাশে যে তোমরা এই তীর চিহ্নটা দেখতে পাচ্ছ এর অর্থ হচ্ছে এটি গ্যাস, অর্থাৎ এই উপরের দিকে উঠে যাচ্ছে। এবার দেখো এখানে প্রথমে আমরা ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভরটা কত আমরা বের করে নিয়েছি। তা একটি ক্যালসিয়াম কার্বনেট অণুর মধ্যে একটা ক্যালসিয়াম পরমাণু আছে যার পারমাণবিক গুরুত্ব কত 40, এখানে দেওয়া আছে আমরা সেটা লিখে নিয়েছি, যোগ কার্বনের পারমাণবিক গুরুত্ব কত 12, তা আমরা যোগ 12 দিয়েছি। এবং দেখো অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, আর ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে 3টে অক্সিজেন আছে তাই আমরা 3 গুণ 16 দিয়েছি। তাহলে এই 16কে 3 দিয়ে গুণ করলে আমরা 48 পাবো। সেই 48-এর সঙ্গে 12 যোগ করলে 60 এবং 60-এর সাথে 40 যোগ করলে 100 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর। ঠিক আছে। আর এদিকে দেখো তার পাশাপাশি আমরা কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভরটা বের করে নিয়েছি। তা দেখো কার্বন ডাই অক্সাইডের একটি অণুর মধ্যে একটি কার্বনের পরমাণু থাকে এবং 2টি অক্সিজেনের পরমাণু থাকে। কার্বনের পারমাণবিক গুরুত্ব কত 12, তাহলে আমরা 12 বসিয়ে দিয়েছি, যোগ যেহেতু 2টো অক্সিজেন আছে তাই আমরা 2 গুণ 16 বসিয়েছি, যেহেতু অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16 বলা আছে। তা দেখো 2 দিয়ে 16কে গুণ করলে আমরা 32 পাবো। এই 32-এর সঙ্গে 12 যোগ করলে আমরা 44 পাবো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক গুরুত্ব হচ্ছে 44 গ্রাম। তাহলে দেখো আমরা এই সমীকরণ অনুযায়ী কি লিখতে পারি। আমরা সমীকরণ অনুযায়ী লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পূর্ণ বিয়োজনে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে 44 গ্রাম। ঠিক আছে। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পূর্ণ বিয়োজনে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে, এই 44কে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 44/100 গ্রাম আমরা পেলাম। এবার দেখো আমাদের প্রশ্নে কি জানতে চাওয়া হচ্ছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। তার জন্য এখানে আমরা লিখে নিয়েছি অতএব 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে 44-এর 100কে আমরা 50 দিয়ে গুণ করেছি। তা দেখো 50 দিয়ে 100কে কাটলে আমরা 2 পাবো, সেই 2 দিয়ে 44কে কাটলে আমাদের 22 গ্রাম হবে উত্তর। অর্থাৎ 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে 22 গ্রাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেটা লক্ষ্য করো। 4 দাগে এখানে একটি অঙ্ক দেওয়া আছে। অঙ্কটিতে কি দেওয়া আছে দেখো, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি। ধরি প্রথম ও দ্বিতীয় ধাতব তারের দৈর্ঘ্য যথাক্রমে 2L সেমি এবং L সেমি। দৈর্ঘ্যকে সাধারণত আমরা L দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো এখানে দৈর্ঘ্যের অনুপাত কি ছিল 2:1, অর্থাৎ প্রথমটির দৈর্ঘ্য আমরা 2L সেমি ধরেছি, দ্বিতীয়টির দৈর্ঘ্য আমরা L সেমি ধরেছি। ঠিক একইভাবে দেখো এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2, আর ব্যাসার্ধকে সাধারণত আমরা আর অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথমটির ব্যাসার্ধ আমরা 8 সেন্টিমিটার ধরেছি এবং দ্বিতীয় তারের ব্যাসার্ধ আমরা 2 সেন্টিমিটার ধরেছি। এবং সব শেষে দেখো দেওয়া আছে রোধাঙ্কের অনুপাত 3:4।
আর রোধাঙ্ক সাধারণত এই রো অক্ষর দ্বারা দেখানো হয়। ঠিক আছে, এটি হচ্ছে রো, এই রো অক্ষর দ্বারা দেখানো হয়। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো রোধাঙ্ক কত ধরেছি আমরা ধরেছি 3 রো ওম সেন্টিমিটার। এই ওম সেন্টিমিটার হচ্ছে রোধাঙ্কের একক। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় তারের রোধাঙ্ক আমরা ধরেছি 4 রো ওম সেন্টিমিটার। এবার এখানে একটু অঙ্কটা বুঝে নেওয়া যাক। তা দেখো আমরা জানি রোধ দৈর্ঘ্যের সাথে সরল ভেদে থাকে যখন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এই এর মান ধ্রুবক থাকে। ঠিক আছে, আবার রোধ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্ত ভেদে থাকে যখন দৈর্ঘ্য এল ধ্রুবক থাকে। তাহলে যৌগিক ভেদের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আর সমান রো এল বাই এ, যেখানে এই রো হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে দেখো আমরা কি বুঝতে পারছি যে আমাদের রোধ বের করতে গেলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দরকার। এখানে কিন্তু সেটা উল্লেখ করা নেই। এখানে কি আছে? এখানে দেখো আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি অর্থাৎ এল এর মান, এবং রোধকের মানও আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা পাচ্ছি না। ফলে আমাদের সেই দুটো বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 সমান কী পাবো? পাই আর স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, যেহেতু এখানে বলা আছে প্রথম তারের ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ধাতব তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী পাবো? পাই আর স্কয়ার। দ্বিতীয় তারের ক্ষেত্রে ব্যাসার্ধ কত বলা আছে? 2r সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 2r বসিয়ে দিলাম। তাহলে 2rকে স্কয়ার করলে আমরা 4r স্কয়ার পাবো। 4r স্কয়ারের সঙ্গে পাই গুণ করলে আমরা 4 পাই আর স্কয়ার সেন্টিমিটার স্কয়ার পাবো দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমাদের দুটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করা হয়ে গেল। এবার দেখো এখানে আমরা কি করেছি? আমরা জানি রোধ আর সমান রো এল বাই এ, যেখানে আর হচ্ছে পরিবাহীর রোধ, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর রো হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলি বসাবো। তা এখানে যে বক্সের মধ্যে যে অংশটি করা হয়েছে এটি কিন্তু তোমাদের করা দরকার নেই, এটি তোমাদের বোঝানোর জন্য এখানে করে দেওয়া হয়েছে। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব প্রথম তারের রোধ R1 সমান আমরা কি পাবো? প্রথম তারের রোধাঙ্ক আমরা 3 রো ওম সেন্টিমিটার ধরেছি, সেটা এখানে বসিয়ে দিলাম। প্রথম তারের দৈর্ঘ্য কত ধরেছিলাম? আমরা 12 ধরেছি, আমরা সেটা এখানে বসিয়ে দিয়েছি। এবং প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 2 আর 3 গুণ করলে আমরা 6 রো এল পাই আর স্কয়ার ওম পেলাম প্রথম তারের রোধ। এবার দেখো এখানে দ্বিতীয় তারের রোধ কী হবে? দ্বিতীয় তারের রোধ আমরা R2 ধরেছি। R2 সমান দ্বিতীয় তারের রোধাঙ্ক 4 রো ইন্টু দ্বিতীয় তারের দৈর্ঘ্য এল বাই দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, 4 4 কেটে গেল। তাহলে আমরা দ্বিতীয় তারের রোধ কত পেলাম? রো এল বাই পাই আর স্কয়ার ওম। এবার দেখো এই প্রথম তারের রোধ R1 এবং দ্বিতীয় তারের রোধ R2 এর আমরা অনুপাত বের করেছি, যেহেতু প্রশ্নে আমাদের রোধের অনুপাত জানতে চাওয়া হয়েছে। তাহলে R1 এর মান আমরা এখানে বসিয়ে দিয়েছি 6 রো এল বাই পাই আর স্কয়ার ইস টু R2 এর মান হচ্ছে রো এল বাই পাই আর স্কয়ার। এবার যদি দুটিকেই আমরা রো এল পাই আর স্কয়ারে ভাগ করি তাহলে আমরা রোধের অনুপাত কি পাবো? আমরা পাবো 6:1, অর্থাৎ এই হয়ে যাবে আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার পাশাপাশি বেল বাটনটা ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ নেই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।